আমার নাম রুকসানা আক্তার। ৩ বছর অপেক্ষার পর অবশেষে আমি আর আমার স্বামী কামরুল ইসলাম আমাদের প্রথম সন্তানকে কোলে নিলাম। চট্টগ্রামের ছোট্ট ফ্ল্যাটে সে দিন ছিল উৎসবের মতো, আত্মীয়স্বজন, প্রতিবেশী সবাই ছুটে এসেছিল দেখতে। মেয়েটির নাম আমরা রেখেছি নুসরাত জাহান। ওর গোলাপি মুখটা, বন্ধ চোখ আর ছোট্ট আঙুলগুলো দেখে মনে হচ্ছিল এ যেন আল্লাহর এক অমূল্য উপহার। সেদিন শামসুন নাহার, আমার শাশুড়ি, প্রথমে নাতনিকে কোলে নিলেন। আশ্চর্যজনকভাবে নুসরাত একেবারেই শান্ত ছিল, মুখে হালকা হাসিও ফুটে উঠেছিল। সবার মুখে প্রশংসার ঝড় উঠল। ঘর জুড়ে আনন্দ, হাসি আর খুশির গুঞ্জন। কিন্তু যখন শ্বশুর আব্দুল করিম নাতনিকে কোলে নিতে হাত বাড়ালেন, তখনই অদ্ভুত কিছু ঘটল। মাত্রই তার হাতে গিয়েই নুসরাত হঠাৎ কান্নায় ফেটে পড়ল। ভয়ঙ্কর রকম চিৎকার, শরীর ছটফট করছে, মুখ লাল হয়ে গেছে। আমি আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে মেয়েকে আবার নিজের বুকে টেনে নিলাম। আর আশ্চর্য, আমার বুকে আসতেই সে মুহূর্তেই কান্না থেমে গেল। ঘরটা হঠাৎ একদম নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক, কারো মুখে কোনো কথা নেই। শ্বশুর বিব্রত হয়ে হেসে বললেন, হয়তো আমার হাত বড়, ঠিকভাবে ধরতে পারিনি, তাই ভয় পেয়েছে গি। শাশুড়ি সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চারা কেমন কেমন করে, কারো গন্ধে অভ্যস্ত হয় না গি। সবাই হাসি দিয়ে ঢাকার চেষ্টা করল, কিন্তু আমি স্পষ্ট দেখলাম শ্বশুরের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক বিষণ্ণতার ছায়া নেমে এসেছে। প্রথমে আমি ভাবলাম এটা হয়তো কেবল কাকতালীয়। শিশু তো কান্নাকাটি করেই, কারো কাছে চুপচাপ থাকে, কারো কাছে আবার কান্না করে। কিন্তু দিন যত এগোতে লাগল, ততই এই দৃশ্যটা বারবার ঘটতে লাগল। প্রতিবার যখন আব্দুল করিম নাতনিকে কোলে নেবার চেষ্টা করেন, নুসরাত চিৎকার শুরু করে দেয়। শাশুড়ি কোলে নিলে শান্ত, আমি বা কামরুল নিলেও শান্ত, কিন্তু শ্বশুর আসলেই যেন পুরো ঘর ভরে যায় আতঙ্কে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি দেখতাম শ্বশুর বারান্দায় একা বসে আছেন, হাতে জ্বলন্ত সিগারেট, ধোঁয়া চারপাশে ঘুরছে। মাথায় সাদা চুল, মুখে ক্লান্তির ছাপ। সেই দৃশ্য আমাকে কষ্ট দিত। আমি ভেতরে ভেতরে অনুভব করতাম এখানে কিছু একটা ঠিক নেই। একদিন বিকেলে রান্নাঘরে ব্যস্ত আমি হঠাৎ শুনি মেয়ের কান্না। দৌড়ে গিয়ে দেখি শ্বশুর নুসরাতকে কোলে নিয়েছেন, মুখে ভয়ের ছাপ। আমি শুধু শান্ত করার চেষ্টা করছিলাম, তিনি কেঁপে কেঁপে বললেন। আমি দ্রুত মেয়েকে নিয়ে নিলাম, আর আশ্চর্যজনকভাবে আমার বুকে আসতেই আবার শান্ত হয়ে গেল। শ্বশুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হয়তো আমি ভারী, বাচ্চা ভয় পায়। আমি হাসি দিয়ে বোঝালাম, না, তেমন কিছু না। হয়তো শরীর খারাপ লাগছে কি, কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন বড় হয়ে উঠছিল, কেন শুধু শ্বশুরকেই ভয় পায়। পরদিন শাশুড়ি আমাকে আলাদা ডেকে বললেন, মা, বাচ্চাটাকে একবার ডাক্তার দেখাও। এত বেশি কান্না স্বাভাবিক নয় গি। তার কথায় আমার বুক ধক করে উঠল। নুসরাতের কি কোনো শারীরিক সমস্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আমি স্বামী কামরুল ইসলামকে বললাম। সে প্রথমে হেসে উড়িয়ে দিল, তুমি অত চিন্তা করো না, বাচ্চারা তো কাঁদবেই কি, কিন্তু আমার উদ্বেগ দেখে অবশেষে রাজি হল। পরদিন সকালে আমরা গেলাম চট্টগ্রাম শিশু হাসপাতালে। আমাদের সঙ্গে শ্বশুরও গেলেন। গাড়িতে পুরো পথে নুসরাত শান্ত ছিল, জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। কিন্তু শ্বশুর যখন তার গালে হাত বুলিয়ে দিলেন, তখনই আবার শুরু হল সেই ভয়ানক কান্না। ড্রাইভারও আতকে উঠল। শ্বশুর তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন, মুখ গম্ভীর। হাসপাতালে ডাক্তার ফারহানা হক প্রথমে সাধারণ পরীক্ষা করলেন। সবকিছু স্বাভাবিক। কিন্তু যখন তিনি শ্বশুরকে বললেন, একটু কোলে নিন দেখি প্রতিক্রিয়া কেমন, কি তখন আবার সেই দৃশ্য। নুসরাত অঝরে কান্না শুরু করল, হাত পা ছটফট করছে। ঘরের সবাই হতভম্ব। ডাক্তার ভুরু কুঁচকে ধীরে বললেন, এটা কেবল সাধারণ কান্না নয়। সম্ভবত এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। শিশু অবচেতনে এমন কিছু অনুভব করছে যা তাকে আতঙ্কিত করছে। আপনারা নিশ্চিত তো এর আগে কখনো কোনো ঘটনা ঘটেনি? এই প্রশ্নটা আমার বুকের ভেতর যেন ছুরি চালিয়ে গেল। আমি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলাম। কোন ঘটনা? না, কখনো না। কিন্তু কেন বারবার শুধু শ্বশুরকে দেখলেই এই প্রতিক্রিয়া? আমি কিছু বলতে পারছিলাম না। শ্বশুরের মুখ শুকিয়ে গেল, ঠোঁট কাঁপছিল, কিন্তু কিছু বললেন না। ঘর ভরে গেল এক অদ্ভুত নীরবতায়। সেদিন হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় আমার মনে হচ্ছিল, আজ থেকে আমাদের পরিবার আর শান্তি পাবে না। চট্টগ্রাম শিশু হাসপাতাল থেকে ফেরার পর আমার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি বাসা বাঁধল। আমি ঠিক করলাম প্রতিটি মুহূর্ত নুসরাতের আচরণ লিখে রাখব।
কখন খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কার কাছে গেলে কেমন প্রতিক্রিয়া দিচ্ছে। কয়েকদিন ধরে লক্ষ্য করলাম, যখনই শ্বশুর আব্দুল করিম ঘরে ঢোকেন, মেয়েটি তৎক্ষণাৎ সংকুচিত হয়ে যায়। গা শক্ত হয়ে ওঠে, চোখ বিস্ফারিত, তারপর হঠাৎ কান্না শুরু হয়। অথচ শাশুড়ি শামসুন নাহার কিংবা আমার স্বামী কামরুল ইসলাম কোলে নিলেই সে হাসে, কখনো খেলেও। আমি যতই যুক্তি খুঁজে বের করার চেষ্টা করি, কিছুতেই মিলছিল না। হয়তো শ্বশুরের শরীর থেকে সিগারেটের গন্ধ আসে, অথবা তার হঠাৎ কাশি নুসরাতকে ভয় পাইয়ে দেয়। কিন্তু গভীরে কোথাও এক অজানা ভয় আমাকে তাড়া করতে লাগল। এক রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি বারান্দায় বের হলাম। দেখি শ্বশুর এক কোণে বসে আছেন, হাতে নিভতে থাকা সিগারেট, চোখে এক অদ্ভুত শূন্যতা। তার কাঁধ ঝুঁকে গেছে, মুখে গভীর ক্লান্তির রেখা। আমি এগিয়ে গিয়ে আসতে বললাম, আব্বা, হয়তো সিগারেটের জন্য বাচ্চা অভ্যস্ত হতে পারছে না। আপনি যদি কিছুদিন চেষ্টা করেন ছেড়ে দিতে, হয়তো পরিস্থিতি বদলাবে গি। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন, চোখে জল চিকচিক করছে। কয়েক সেকেন্ড চুপ থেকে তিনি সিগারেটটা মুঠো চেপে ভেঙে ফেললেন। তারপর ফিসফিস করে বললেন, আল্লাহর কসম, আমি চেষ্টা করব গি। পরের দিন সকালেই আমি দেখলাম, তিনি ঘরের আলমারি খুলে বাকি সব সিগারেট ফেলে দিলেন। শাশুড়ি অবাক হয়ে তাকিয়ে বললেন, তুমি কি সত্যিই ছেড়ে দিতে পারবে? তিনি শুধু মাথা নাড়লেন, কিন্তু চোখে ব্যথার ছাপ রয়ে গেল। কয়েকদিন তিনি দূরত্ব বজায় রাখলেন। শুধু দূরে বসে নাতনির দিকে তাকিয়ে থাকতেন। মাঝে মাঝে আঙুল বাড়িয়ে দিতেন, নুসরাত একটু স্পর্শ করতেও চাইত, আবার মুখ ঘুরিয়ে নিত। আমি ভেবেছিলাম হয়তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু প্রতিবারই যখন দূরত্ব কমাতে চাইতেন, কান্না শুরু হতো। এক বিকেলে প্রবল বর্ষণ হচ্ছিল। আমি কাপড় কাচ্ছিলাম, আর ঘরে শ্বশুর নাতনির কাছে দাঁড়িয়ে নাম ধরে ডাকছিলেন। তিনি মাত্র এক কদম এগোতেই নুসরাত চিৎকার শুরু করল। আমি দৌড়ে গিয়ে তাকে বুকে নিলাম। শ্বশুর পিছিয়ে গেলেন, চোখে জল টলমল করছে। ভাঙা গলায় বললেন, মাফ করো মা, আমি শুধু চেয়েছিলাম ও যেন আমার গন্ধে অভ্যস্ত হয় গি। আমি তার হাত ধরে আসতে বললাম, আব্বা, নিজেকে দোষারোপ করবেন না। আমরা অন্য কোনো উপায় খুঁজব, কিন্তু ভেতরে ভেতরে আমি বুঝতে পারছিলাম, কিছু একটা গুরুতর সমস্যা আছে। রাতে আমি মায়ের সঙ্গে ফোনে কথা বললাম। সব খুলে বলতেই মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, শিশুর কান্না কখনো মিথ্যে হয় না। ওর ভাই মানেই ও কিছু অনুভব করছে। তুমি আবার ডাক্তার দেখাও, আর ঘরের ভেতরে চোখ খোলা রাখো গু। মায়ের কথাগুলো আমার বুক কাঁপিয়ে দিল। সত্যিই কি কিছু ঘটেছিল আমার অনুপস্থিতিতে? আমি এক টুকরো কাগজে 3টা কলাম তৈরি করলাম। কে কে নুসরাতকে কোলে নিয়েছে, কোনো পরিস্থিতিতে, আর ওর প্রতিক্রিয়া কেমন ছিল। শ্বশুরের নামের নিচে লাল কালি দিয়ে বারবার লিখলাম, কান্না, আতঙ্ক। পরদিন আমি স্বামীকে বললাম, আবার ডাক্তার দেখাতে চাই। এবার একজন শিশু মনোবিজ্ঞানীর কাছে। কামরুল প্রথমে অনাগ্রহ দেখালেও অবশেষে রাজি হল। আমরা গেলাম মাহবুবুল আলম, চট্টগ্রামের একজন অভিজ্ঞ শিশু মনোবিজ্ঞানীর কাছে। ডাক্তার আমাদের গল্প শুনলেন, তারপর শ্বশুরকে ধীরে ধীরে এগোতে বললেন। শ্বশুর যখন মাত্র আধা হাত দূরে এলেন, নুসরাত সংকুচিত হয়ে কেঁপে উঠল। আলোয়াধারির মধ্যে তার ছোট্ট মুখ আতঙ্কে সাদা হয়ে গেল, তারপর কান্না শুরু হল। ডাক্তার খাতাকলমে নোট নিলেন, তারপর শান্ত গলায় বললেন, এটা কেবল সিগারেটের গন্ধ নয়। শিশুর মনে কখনো কখনো খুব ছোট্ট একটা দুর্ঘটনাও গভীর ভয় তৈরি করতে পারে। হয়তো অজান্তেই শ্বশুরের সঙ্গে এমন কিছু ঘটেছে, যা ওর মনে ভয়ের ছাপ বসিয়েছে। এখন থেকে সবচেয়ে জরুরি হল, ওকে জোর করে কোলে না নেয়া, বরং নিরাপদ দূরত্ব থেকে ধীরে ধীরে অভ্যস্ত করানো। তার কথায় আমার বুক হিম হয়ে গেল। তাহলে কি সত্যিই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল? আমি নীরবে মেয়েকে বুকে জড়িয়ে ধরলাম। শ্বশুর চুপচাপ বসেছিলেন, 2 হাত কাঁপছিল। তার চোখে অপরাধবোধের ছাপ এতটাই গভীর ছিল যে আমি আর কোনো প্রশ্ন করতে পারলাম না। হাসপাতাল থেকে ফেরার পথে গাড়িতে কেউ কোনো কথা বলল না। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু আমার ভেতরে ঝড় শুরু হয়েছে। আমি জানতাম, এই রহস্য না ভাঙা পর্যন্ত নুসরাতের কান্না আমাদের পরিবারকে ভেঙে দেবে। সেই রাতের পর থেকে আমার মন একেবারেই অস্থির হয়ে উঠল। নুসরাতকে কোলে নিয়ে আমি যখন দোল খাটিয়েছি, তখন মনে হচ্ছিল, ওর প্রতিটি কান্নার পেছনে যেন এক অদৃশ্য বার্তা লুকিয়ে আছে। কিন্তু সেই ভাষা আমি পড়তে পারছিলাম না। শ্বশুর আব্দুল করিম চুপচাপ হয়ে গেলেন। তিনি আর কোলে নেয়ার চেষ্টা করলেন না। শুধু বারান্দায় বসে দূর থেকে নাতনিকে দেখতেন। তার চোখে গভীর আক্ষেপ জমে থাকত। আমি বুঝতাম, এই মানুষটি জীবনের অনেক ঝড় পেরিয়েছেন।
কিন্তু এবার জেন ভেতরের শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। একদিন দুপুরে শাশুড়ি শামসুন নাহার আমাকে রান্নাঘরে ডেকে নিলেন। তিনি আস্তে কণ্ঠে বললেন, মা, কাল সকালে বাচ্চাকে আবার হাসপাতালে নিয়ে যাও। অনেকদিন ধরে কাঁদছে, এটা স্বাভাবিক নয় গি। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে হচ্ছিল মা শুধু ডাক্তার দেখানোর কথাই বলছেন না। হয়তো তিনি ভেতরে ভেতরে কিছু জানেন, কিন্তু বলতে সাহস পাচ্ছেন না। পরদিন আমরা আবার হাসপাতালে গেলাম। এবার ডাক্তার শ্বশুরকে আলাদা করে জিজ্ঞাসা করলেন, কখনো কি বাচ্চার সঙ্গে এমন কিছু ঘটেছিল যা তাকে ভয় পাইয়ে দিতে পারে? শ্বশুর মুখ নামিয়ে ফেললেন। গলা কাঁপছিল। অনেকক্ষণ পর তিনি ধীরে ধীরে বললেন, একদিন আমার কোলে ছিল, আমি তখন সিগারেট নিভাচ্ছিলাম। হঠাৎ এক টুকরো আগুন চাদরে পড়ে গেল। বাচ্চা চমকে উঠে চিৎকার শুরু করে। আমি সঙ্গে সঙ্গে দমিয়ে ফেলেছিলাম, কিন্তু সেই থেকে ও আমাকে দেখলেই কাঁদে। আমি ভেবেছিলাম কেবল ধোয়ার জন্য। ডাক্তারের চোখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, শিশুর মনে এই ভয়টা বসে গেছে। ও যখনই আব্দুল করিম সাহেবকে দেখে সেই মুহূর্তের ভয় ফিরে আসে। এটাই ওর অবচেতন প্রতিক্রিয়া গে। আমি শুনে নিস্তব্ধ হয়ে গেলাম। এতদিন ধরে যে রহস্য আমাকে কুড়ে খাচ্ছিল তা যেন এক ঝলকে পরিষ্কার হয়ে গেল। কিন্তু একই সঙ্গে বুকটা মোচড় দিয়ে উঠল। শ্বশুর চুপচাপ বসেছিলেন, চোখে জল টলমল করছিল। তিনি ফিসফিস করে বললেন, আল্লাহ জানেন আমি ওকে কখনো কষ্ট দিতে চাইনি। শুধু একটুখানি ভুলেই এত বড় শাস্তি পেয়েছি গি। আমি তার হাত ধরে বললাম, আব্বা, এটা আপনার দোষ নয়। ভুল তো হয়েই যায়। এখন আমাদের চেষ্টা করতে হবে নুসরাতকে ধীরে ধীরে নিরাপত্তা অনুভব করাতে গু। সেই দিন থেকে বাড়িতে এক নতুন অধ্যায় শুরু হল। আমরা ডাক্তারদের পরামর্শ মেনে চলতে লাগলাম। শ্বশুর নাতনির কাছে আর হঠাৎ এগিয়ে যান না। দূরে বসে কেবল হাসিমুখে তাকিয়ে থাকেন। মাঝে মাঝে নরম কণ্ঠে নাম ধরে ডাকেন। প্রথমে নুসরাত মুখ ফিরিয়ে নিত, কিন্তু কয়েক মিনিট পর আবার খেলা শুরু করত। ধীরে ধীরে একদিন এমন মুহূর্ত এল যখন শ্বশুর আঙুল বাড়িয়ে দিলেন আর নুসরাত দ্বিধা করে তার আঙুল স্পর্শ করল। আমাদের চোখে জল চলে এল। শ্বশুর ঠোঁট কাঁপতে কাঁপতে বললেন, ও আমার হাত ধরেছে। এতদিন পরে কি? আমার বুক ভরে উঠল আশায়, যদিও জানতাম সামনে পথটা এখনও দীর্ঘ আর কণ্টকাকীর্ণ। কিন্তু সেই রাতেই নতুন এক আশঙ্কা মাথা চাড়া দিল। আমি ঘুমোতে পারছিলাম না। বারান্দার দিকে তাকিয়ে দেখি শ্বশুর একা বসে আছেন, আকাশের দিকে তাকিয়ে। তার ঠোঁট নড়ছে, যেন নিজের সঙ্গে নিজেই কথা বলছেন। আমি শুনতে পেলাম, হয়তো আল্লাহ আমার অতীতের কোনো অপরাধের জন্যই আজ আমাকে শাস্তি দিচ্ছেন গি। আমার শরীর শিউরে উঠল। অতীতের অপরাধ? তিনি কি বোঝাতে চাইছেন? সেদিন রাতের কথাগুলো আমার মাথা থেকে আর যাচ্ছিল না। শ্বশুর আব্দুল করিমের সেই অদ্ভুত স্বীকারোক্তির মতো বাক্য, হয়তো আল্লাহ আমার অতীতের অপরাধের জন্যই আজ আমাকে শাস্তি দিচ্ছেন, কি আমার বুক কাঁপিয়ে তুলেছিল। আমি সারারাত ঘুমোতে পারিনি। ভোরবেলা যখন রান্নাঘরে কাজ করছিলাম, দেখি উনি উঠোনে বসে আছেন, চোখ দুটো লাল আর ভেজা। আমি সাহস করে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আব্বা, আপনি গতরাতে কি বলতে চেয়েছিলেন? কোনো অপরাধের কথা? উনি চমকে উঠলেন, তারপর দীর্ঘশ্বাস ফেললেন। অনেকক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বললেন, মা, তুমি নতুন মানুষ। তোমাকে এসব বোঝানো ঠিক না। কিন্তু আমি যেটা বহন করছি সেটা শুধু আমার না, পুরো পরিবারকেও কষ্ট দিচ্ছে গি। আমি বোঝাতে চাইলাম, আব্বা, যদি আপনি মনে করেন কাউকে বলা দরকার, আমাকে বলুন। আমি কাউকে দোষ দেব না গি। কিন্তু তিনি মাথা নাড়লেন, না মা, সময় এলে নিজেই বুঝবে গি। তারপর থেকে আমার কৌতূহল আরও বাড়ল। আমি স্বামী মাহমুদ হাসানের সঙ্গে কথা বললাম। উনি প্রথমে গুরুত্ব দিলেন না, বললেন, বাবা হয়তো কেবলই কষ্ট পাচ্ছেন। তুমি বেশি ভাবছ। কিন্তু আমার মনে হচ্ছিল এর ভেতরে লুকানো আছে আরও গভীর কোনো রহস্য। কয়েকদিন পর আমরা নুসরাতকে নিয়ে আবার হাসপাতালে গেলাম। এবার ডাক্তার শুধু শিশুর নয়, পরিবারের ইতিহাস নিয়েও প্রশ্ন করলেন। তিনি বললেন, শিশুরা প্রায়ই এমন প্রতিক্রিয়া দেখায় যখন পরিবারের ভেতরে অমীমাংসিত ট্রমা বা মানসিক আঘাত থাকে। হতে পারে নাতনি অবচেতনভাবে সেই ভার অনুভব করছে গি। ডাক্তারের এই কথা আমার মনে কাঁপন ধরিয়ে দিল। ফিরে এসে আমি খালা রাশেদা বেগমের কাছে গিয়ে বসলাম, যিনি গ্রামে থাকেন কিন্তু মাঝে মাঝে শহরে এসে আমাদের দেখতে যান। আমি তাকে সব খুলে বললাম। তিনি নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, আব্দুল করিমের অতীতে কিছু আছে বটে।
কিন্তু আমরা কেউই মুখ খুলি না। অনেক বছর আগে গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তখনকার পর থেকেই তিনি চুপচাপ মানুষ হয়ে যান। আমি কেঁপে উঠলাম। বললাম, খালা, কিসের ঘটনা? তিনি ঠোঁট কামড়ে বললেন, মা, তুমি এখনই সব জানতে চাইছ। আমি যা বলছি কেবল শোনো। সত্যিকারের উত্তর পাবে তখনই যখন তুমি নিজেই অতীতটা খুঁজে দেখবে। তারপর তিনি আর কিছু বললেন না। আমার মনের ভেতরে আগুনের মতো জ্বলছিল প্রশ্ন। নুসরাত প্রতিবার শ্বশুরকে দেখে কেঁদে ওঠে। ডাক্তাররা বলছেন অবচেতন ভয়, আর খালা ইঙ্গিত দিচ্ছেন কোনো অন্ধকার অতীতের দিকে। রাতে আমি ডায়েরি খুলে লিখতে শুরু করলাম। আমাকে অতীত খুঁজে বের করতে হবে, না হলে এই কান্না কখনো থামবে না। সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিলাম, যত কষ্টই হোক, আমি আব্দুল করিমের সেই লুকানো অতীতের সত্যটা জানতে চেষ্টা করব। আমার ডায়েরির পাতায় প্রতিটি লাইন যেন প্রতিজ্ঞার মতো হয়ে গেল, আমি সত্যটা খুঁজে বের করব। কিন্তু কোন দিক থেকে শুরু করব সে ব্যাপারে আমি দ্বিধায় ছিলাম। পরদিন ভোরে শ্বশুর আব্দুল করিমকে উঠোনে দেখলাম। তিনি নিঃশব্দে নামাজ পড়ছিলেন, তারপর কোরআন হাতে নিয়ে দীর্ঘক্ষণ বসে রইলেন। আমি দূর থেকে দেখছিলাম, তার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছিল প্রতিটি দোয়ায় তিনি নিজের অতীতের কোনো বোঝা নামিয়ে রাখার চেষ্টা করছেন। আমি স্বামী মাহমুদ হাসানের কাছে আবার প্রশ্ন তুললাম। শোনো, তুমি কি জানো বাবার অতীতে এমন কিছু ছিল যেটা নিয়ে মানুষ চুপ করে আছে? সে বিরক্ত হয়ে বলল, তুমি আবার এসব শুরু করলে? ছোটবেলায় শুনেছি একবার গ্রামের এক মেয়ের সঙ্গে বড় একটা ঘটনা ঘটেছিল, কিন্তু বাবার নাম তখন ঘুরে ফিরে আসত। মামলাও হয়েছিল বোধহয়, তবে প্রমাণের অভাবে কিছু হয়নি। এরপর বাবা শহরে চলে আসেন। আমার মাথা ঝিমঝিম করে উঠল, যেন হঠাৎ করে এক অন্ধকার দরজা খুলে গেল। আমি বললাম, মানে? কেমন ঘটনা? মাহমুদ গভীর শ্বাস নিল, তারপর আস্তে বলল, মানুষ বলে সেই মেয়েটা নাকি আঘাত পেয়েছিল। কেউ বলল ঝগড়া, কেউ বলল ধাক্কা। কিন্তু সেদিনের পর থেকেই বাবা আর কখনো আগের মতো থাকেননি। গ্রামজুড়ে ফিসফাস চলত, আর সেই দাগ এখনও তাকে তাড়া করে। আমার শরীর কেঁপে উঠল। একই সেই গোপন সত্য যা শ্বশুর বছরের পর বছর বুকের মধ্যে জমিয়ে রেখেছেন। আমি খালার কাছে ফোন দিলাম। তিনি কাপা গলায় বললেন, মা, যেটা শুনেছ তা পুরোটা নয়, আরও কিছু আছে। কিন্তু সব জানতে চাইলে তোমাকে গ্রামে গিয়ে খোঁজ নিতে হবে। ওখানকার বুড়ো মানুষগুলো এখনও বেঁচে আছে, তারাই হয়তো কিছু বলবে। সেই রাতেই আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক আমি গ্রামে যাব। নুসরাতের এই অকারণ কান্না, আব্দুল করিমের অন্তহীন অপরাধবোধ, সব কিছুর উত্তর লুকিয়ে আছে সেই পুরনো গ্রামে। রাতের আধারে বারান্দায় দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, হে আল্লাহ, আমাকে শক্তি দিন। আমি সত্যটা জানতে চাই, না হলে এই অশ্রু আর কান্নার শিকল কোনোদিন ভাঙবে না। সেই মুহূর্তে মনে হল নুসরাত আমার কোলে শান্তভাবে ঘুমোচ্ছে। হয়তো সেও বোঝে তার মায়ের যাত্রা শুরু হয়েছে সত্য খুঁজে পাবার জন্য। পরদিন সকালের বাতাস ছিল অদ্ভুত ভারী। আমি স্বামী মাহমুদ হাসানকে বললাম, আমাদের গ্রামে যেতে হবে। যতদিন না সত্যি জানছি আমার মন শান্ত হবে না। সে অবাক চোখে তাকাল, তুমি কি পাগল হয়েছ? এত বছরের পুরনো কাহিনী, এখন এসব ঘাটলে কি লাভ? আমি দৃঢ় কণ্ঠে উত্তর দিলাম, লাভ হোক বা না হোক, নুসরাতের কান্নার উত্তর আমি চাই। আর সেই উত্তর শুধু অতীতের ভেতরেই আছে। কিছুক্ষণ চুপ থাকার পর সে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, কাল সকালে রওনা হব। 2 দিন পরে আমরা ট্রেনে চেপে রওনা হলাম ময়মনসিংহের উদ্দেশ্যে, সেই গ্রামে যেখানে আব্দুল করিম তার যৌবনের বড় অংশ কাটিয়েছিলেন। পথে জানলার বাইরে তাকিয়ে দেখলাম বিস্তৃত সবুজ ক্ষেত, নদীর ঢেউ, আর কুয়াশা মাখা গাছের সারি। শান্ত সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য, এই ভেবেই বুক কেঁপে উঠছিল। গ্রামে পৌঁছেই আমরা প্রথম গেলাম এক বয়স্ক মানুষ হাশেম আলীর কাছে, যিনি নাকি সব ঘটনা কাছ থেকে দেখেছিলেন। তিনি আমাদের দেখে অবাক হলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোরা কি আব্দুল করিমের সন্ততি? মাহমুদ মাথা নাড়ল। হাশেম আলী দুঃখভরা চোখে তাকালেন। সেদিনের ঘটনার বোঝা আমিও ভুলতে পারিনি। এক মেয়ের জীবন ঝরে গেল, আর তোমাদের বাবা সারা জীবন মাথা নিচু করে বেঁচে রইল। তবে কি তিনি আসলেই দোষী? সে উত্তর আমি আজও নিশ্চিত নই। আমি তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলাম, আপনি কি দেখেছিলেন? কি ঘটেছিল?
তিনি কাপা গলায় বললেন। সন্ধ্যা নামছিল। গ্রামের মাঠে হইচই শুরু হয়েছিল। একটা মেয়ের চিৎকার, তারপর দৌড়ঝাঁপ। আমি দূর থেকে দেখেছি কেবল। ভিড়ের মধ্যে করিমকেই দোষী বলা হল। সে তখন নেশাগ্রস্ত, কিছু বলতে পারেনি। আদালত ও প্রমাণের অভাবে মুক্তি দিল, কিন্তু গ্রামের চোখে সে চিরকাল অপরাধী হয়ে রইল। আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হল। সত্যিই কি তিনি দোষী ছিলেন, নাকি কোনো ষড়যন্ত্রের শিকার? সন্ধ্যায় আমরা গ্রামে খালা রাশেদা বেগমের সঙ্গে দেখা করলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা আব্দুল করিম সেই ঘটনার পর থেকে আর আগের মতো ছিলেন না। গ্রাম ছেড়ে শহরে চলে যান। আমি জানি তার বুকের ভেতরে অপরাধবোধ জমে আছে, কিন্তু হয়তো পুরো সত্যটা কেউই জানে না। রাত গভীর হল। আমি শুয়ে থেকেও ঘুমোতে পারছিলাম না। নুসরাত আমার কোলে শান্তভাবে ঘুমাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার অকারণ কান্না হয়তো সেই অমীমাংসিত অতীতের ছাই টেনে আনছে। আমি চোখ বন্ধ করে মনে মনে বললাম, যদি সত্যি দোষী হন তবে আমরা ক্ষমা চাইব, আর যদি তিনি নির্দোষ হন তবে তার নামটা আমি পরিষ্কার করব। সেই প্রতিজ্ঞার সঙ্গে আমার যাত্রা আরও গভীর হল। পরদিন ভোরে আমরা আবার বের হলাম। এবার গ্রামের মসজিদের ইমাম মৌলানা শামিউল হকের সঙ্গে দেখা করলাম। তিনি ছিলেন শান্ত স্বভাবের মানুষ, লম্বা সাদা দাড়ি, চোখে গভীরতা। আমাদের দেখে তিনি বললেন, তোমরা আব্দুল করিমের পরিবার? এত বছর পর এখানে এসেছ কেন? আমি দ্বিধাহীনভাবে উত্তর দিলাম, আমরা সত্য জানতে চাই হুজুর। নুসরাত, আমাদের মেয়ে, প্রতিবার দাদুর কাছে গেলে অকারণে কাঁদে। মনে হয় কোনো গোপন ভয় তার ভেতরে বাসা বেঁধেছে। আমরা বিশ্বাস করি এই ভয়ের শিকট অতীতে। ইমাম দীর্ঘশ্বাস ফেললেন। ঘটনাটা আমি ভুলতে পারিনি। গ্রামে তখন গুজব আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। মেয়েটির নাম ছিল সাবিহা খাতুন। খুবই সরল, সবার প্রিয়। এক সন্ধ্যায় হঠাৎ সে গুরুতর আঘাত পেয়ে পড়ে যায়। লোকজন ছুটে এসে দেখে আব্দুল করিম সেখানে দাঁড়িয়ে আছে। তখনই সবাই ধরে নিল সেই দোষী। কিন্তু আমি নিশ্চিত নই, কারণ কাছাকাছি আরও কিছু মানুষ ছিল, বিশেষ করে এক বখাটে জাহাঙ্গীর মিয়া। আমি ও মাহমুদ বিস্ময়ে একে অপরের দিকে তাকালাম। এই নাম আমরা আগে কখনো শুনিনি। ইমাম চালিয়ে গেলেন, জাহাঙ্গীর ছিল মদ্যপ, মারামারিতে অভ্যস্ত। সেই রাতের পর থেকে সে গ্রাম ছেড়ে অদৃশ্য হয়ে যায়। অনেকে বলে শহরে গিয়ে লুকিয়েছিল। আমি বহুবার ভেবেছি হয়তো আসল অপরাধী সেই ছিল। কিন্তু আব্দুল করিম মুখ খোলেনি। হয়তো ভয়, হয়তো লজ্জা, হয়তো আত্মসমর্পণ। আমার শরীর শিউরে উঠল। তাহলে কি আমাদের শ্বশুর বছরের পর বছর ধরে অন্যের অপরাধের বোঝা বয়ে নিয়ে চলেছেন? বিকেলে আমরা আরেকজন বৃদ্ধা হালিমা খালার কাছে গেলাম। তিনি সাবিহা খাতুনের খালা। কাপা গলায় বললেন, সেদিনের পর আমাদের পরিবার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সাবিহা কয়েকদিন যন্ত্রণার পর মারা যায়। আমরা তখন রাগে ঘৃণায় করিমকে অপরাধী ভাবতাম। কিন্তু এখন বুড়ো বয়সে ভাবি, যদি সত্যিই সে নির্দোষ হয়। তার চোখের কান্না, তার জীবনের নীরবতা আমাকে কাঁদিয়ে দেয়। আমি তার হাত ধরে বললাম, খালা, যদি আমরা সত্যটা বের করতে পারি, সাবিহার আত্মাও শান্তি পাবে। রাতে গ্রামঘরের বারান্দায় বসে আমি ডায়েরি খুললাম। বাতাসে কুয়াশার গন্ধ, দূরে ঝিনি পোকার ডাক। আমি লিখলাম, প্রতিটি কথোপকথন যেন আমাকে এক নতুন দ্বন্দ্বের দিকে নিয়ে যাচ্ছে। আব্দুল করিম কি সত্যি অপরাধী, নাকি এক নীরব ভিকটিম? সত্য যতই ভারী হোক, আমি খুঁজবই। কারণ নুসরাতের চোখের কান্না আমাকে তা খুঁজতে বাধ্য করছে। লিখতে লিখতে আমার চোখ ভিজে গেল। কোলে থাকা নুসরাত হঠাৎ হেসে উঠল। আমি অবাক হয়ে তাকালাম। এই হাসি কি ইঙ্গিত নয় যে আমি সঠিক পথে এগোচ্ছি? পরদিন সকালে আমরা গ্রামে আরেকজন প্রবীণ মানুষ মতিউর রহমান চাচার কাছে গেলাম। তিনি তখন উঠোনে বসে পান চিবোচ্ছিলেন। আমাদের দেখে বললেন, তোমরা শহর থেকে আসা লোক না? করিমের ছেলে পুত্রবধূ? আমি সম্মান দিয়ে উত্তর দিলাম, জি চাচা, আমরা করিমের পরিবার। আমরা জানতে চাই সেদিন আসলে কি ঘটেছিল। তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। বাবা, সে রাতটা ছিল খুব অশান্ত। আমি দূর থেকে দেখেছিলাম ভিড়, চিৎকার, তারপর সাবিহার পড়ে যাওয়া। সবাই করিমকে ঘিরে ফেলেছিল। কিন্তু আমার মনে হয়েছে আরেকটা ছায়া দৌড়ে পালাচ্ছিল। পরে বুঝতে পারলাম সেটা জাহাঙ্গীরের মতোই লাগছিল। কিন্তু ভয়ে মুখ খোলার সাহস করিনি।
আমার চোখ বড় হয়ে গেল। তাহলে আপনি নিশ্চিত ছিলেন যে অন্য কেউও সেখানে ছিল? চাচা মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু গ্রামের সবাই করিমকে দোষী বলছিল। আর আমি তখন চুপ ছিলাম। আজও সেই চুপ করে থাকা আমাকে কষ্ট দেয় গি। দুপুরে আমরা সাবিহার কবরস্থানে গেলাম। সমাধি পাথরের ওপর শ্যাওলা জমে গেছে। আমি হাত বুলিয়ে নীরবে বললাম, যদি সত্যি অন্য কেউ অপরাধী হয় আমি তাকে খুঁজে বের করব। তোমার আত্মার শান্তির জন্য আর আমাদের পরিবারের মুক্তির জন্য গে। নুসরাত হঠাৎ অকারণে কান্না শুরু করল। আমি বুকের ভেতর চাপা ব্যথা অনুভব করলাম। মনে হচ্ছিল শিশুটির ভেতরে জমে থাকা এক অদ্ভুত ভয় কবরের সামনে আবার জেগে উঠেছে। মাহমুদ কাঁধে হাত রাখল। শোনো, আমরা এতদূর এসেছি। এখন পিছিয়ে গেলে আর কখনো সত্যি জানা যাবে না গি। সন্ধ্যার দিকে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল, জাহাঙ্গীর মিয়া নাকি এখনও বেঁচে আছে, কোথাও নারায়ণগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করে। খবরটা শুনে বুকের ভেতর কাঁপুনি শুরু হল। আমি বললাম, মাহমুদ, যদি সে সত্যিই বেঁচে থাকে তবে তিনিই আমাদের শেষ চাবি। তাকে খুঁজে বের করতে হবে গি। স্বামী এক মুহূর্ত চুপ করে থেকে বলল, কিন্তু ভাবো, যদি সে সব অস্বীকার করে? যদি আবার আমাদের নাম বদনাম হয়? আমি দৃঢ়ভাবে উত্তর দিলাম, যত কষ্টই হোক আমি থামব না। নুসরাতের অকারণ কান্না থামবে না যদি আমরা অন্ধকারের শেকল না ভাঙি গি। সে রাতের আকাশে চাঁদ আধো আলো ছড়াচ্ছিল। শিশুটিকে বুকে জড়িয়ে আমি মনে মনে শপথ নিলাম, জাহাঙ্গীরকে খুঁজে বের করব। এটাই আমাদের মুক্তির পথ কি। কয়েকদিন পর আমরা ঢাকা রওনা দিলাম। গ্রামের পথ ফেলে শহরের ব্যস্ত রাস্তায় ঢুকতেই মনে হচ্ছিল আরেকটা যুদ্ধ শুরু হল। খবর এসেছে জাহাঙ্গীর মিয়া নাকি নারায়ণগঞ্জের এক ইটভাটায় কাজ করে। মাহমুদ বলল, যদি সত্যি তাকে পাই সাবিহার মৃত্যুর রহস্য খুলে যাবে গি। কিন্তু আমার বুকের ভেতর এক অদ্ভুত ভয় জমে উঠল। যদি সে অস্বীকার করে? যদি সত্যিটা আরও অন্ধকার হয়ে ওঠে? নারায়ণগঞ্জে পৌঁছে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম। ভাঙা চায়ের দোকান, ইটভাটার শ্রমিক, মসজিদের মুজাজ্জিন, সবার কাছে নাম জিজ্ঞেস করলাম। অবশেষে এক বয়স্ক শ্রমিক ফিসফিস করে বলল, হ্যাঁ, জাহাঙ্গীর নামে একজন আছে। শরীর ভেঙে গেছে, সব সময় কাশে, ভাড়া ঘরে থাকে নি। আমাদের বুক ধকধক করতে লাগল। সন্ধ্যার পর আমরা সেই ভাড়া ঘরে পৌঁছালাম। টিনের ছাউনি, ভাঙা দরজা, ভেতরে এক লোক কাশতে কাশতে বসে আছে। তার চোখ লাল, দাড়ি অগোছালো, শরীর কাঁপছে। আমি দ্বিধাহীনভাবে বললাম, আপনি কি জাহাঙ্গীর মিয়া? লোকটা মাথা তুলল, চোখে আতঙ্ক। তোমরা কারা? কেন খুঁজছ আমাকে? মাহমুদ সামনে এগিয়ে গেল। আমরা আব্দুল করিমের পরিবার। ৩০ বছর আগে সাবিহা খাতুনের মৃত্যুর কথা মনে আছে? জাহাঙ্গীরের শরীর হঠাৎ কেঁপে উঠল। মুখে রক্তহীন সাদা ভাব। তোমরা এত বছর পর কেন? আমি কাঁপা গলায় বললাম, কারণ আমার মেয়ে নুসরাত প্রতিবার দাদুর কাছে গেলে ভয়ে কাঁদে। আমরা বিশ্বাস করি তার ভয়ের শিক সেই রাতের মধ্যে লুকিয়ে আছে। যদি সত্যিই তুমি অপরাধী হও দয়া করে বলো। এক পরিবার অকারণে ধ্বংস হয়ে গেছে গি। জাহাঙ্গীর নিঃশ্বাস ফেল, কাশিতে দম বন্ধ হয়ে আসছিল। তারপর ফিসফিস করে বলল, সেদিন আমি মাতাল ছিলাম। ধাক্কা দিয়েছিলাম। সাবিহা পড়ে যায়। কিন্তু ভিড়ের সামনে কিছু বলার সাহস পাইনি। সবাই করিমকে ধরে নিল আর আমি পালালাম গি। আমাদের শরীর জমে গেল। সত্যিটা শোনার পর চোখ ভিজে উঠল। আমি চিৎকার করে উঠলাম, তাহলে কেন? কেন তুমি নীরব ছিলে? কেন একজন নির্দোষ মানুষকে ৩০ বছর ধরে দোষ বহন করতে দিলে? জাহাঙ্গীর ভেঙে পড়ল। আমি কাপুরুষ ছিলাম। পালিয়েছিলাম। কিন্তু আজও প্রতিরাতে সাবিহার চিৎকার কানে বাজে। আমি শান্তি পাইনি গি। আমার কোলে থাকা নুসরাত হঠাৎ কান্না থামিয়ে জাহাঙ্গীরের দিকে তাকাল। অবাক ব্যাপার, তার চোখে আর ভয়ের ছাপ নেই। যেন নিষ্পাপ চোখে এক অপরাধীর লজ্জা ধরা পড়েছে। মাহমুদ দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাদের সঙ্গে থানায় যাবে। সত্যিটা লিখিতভাবে স্বীকার করবে। নইলে এই নরক আর কখনো শেষ হবে না গি। জাহাঙ্গীর মাথা নিচু করল। হয়তো সময় এসেছে। আমি দৌড়ে আর বাঁচতে পারব না গি। আমি বুক ভরা শ্বাস নিলাম। মনে হল বহু বছরের অন্ধকারের এক ফাটল খুলে যাচ্ছে। পরদিন সকালে আমরা জাহাঙ্গীরকে নিয়ে থানায় গেলাম।
নারায়ণগঞ্জের সেই পুরনো থানার ভেতর ভারী বাতাস, ফাইলের গন্ধ আর মানুষের দৃষ্টি আমাদের ঘিরে ধরল। ডিউটি অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত বছর পুরনো মামলা আবার কেন? মাহমুদ দৃঢ় গলায় বলল, কারণ সত্যিটা লুকানো ছিল। আমার বাবা আব্দুল করিম নির্দোষ, অথচ ৩ দশক ধরে দোষী হয়ে বেঁচে আছেন। আসল অপরাধী আজ স্বীকার করতে প্রস্তুত গি। জাহাঙ্গীর মাথা নিচু করে বসেছিল। পুলিশ যখন কলম আর কাগজ তার সামনে রাখল, তার হাত কাঁপছিল। ধীরে ধীরে সে লিখতে শুরু করল, হ্যাঁ, আমি সেই রাতে মাতাল অবস্থায় সাবিহাকে ধাক্কা দিয়েছিলাম। করিম নির্দোষ কি? প্রতিটি অক্ষর যেন রক্ত দিয়ে লেখা। আমরা নিঃশ্বাস আটকে তার হাত চলতে দেখছিলাম। বিবৃতি শেষ করে জাহাঙ্গীর চোখ মুছে বলল, আমি জানি আমার শাস্তি হবে, কিন্তু আর লুকোতে চাই না। হয়তো এটাই আমার শেষ শান্তি গিয়ে। পুলিশ অফিসার কাগজ হাতে নিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বললেন, এটা বড় ব্যাপার। আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাব। নতুন তদন্ত হবে গি। আমার চোখে অশ্রু চলে এল। ৩০ বছরের বোঝা যেন খানিকটা হালকা হল। থানা থেকে বের হতেই নুসরাত হেসে উঠল। এতদিন দাদুর কাছে কান্না করা বাচ্চাটা প্রথমবার নির্বার হাসি দিল। আমি স্তব্ধ হয়ে তার মুখের দিকে তাকালাম। মনে হচ্ছিল শিশুটিও বুঝে গেছে, অবশেষে সত্যি উচ্চারিত হয়েছে। মাহমুদ আমার হাত চেপে ধরল। দেখছ, মেয়েটা কাঁদছে না। এর মানে অন্ধকার সরে যাচ্ছে গি। আমি কাপা গলায় বললাম, হ্যাঁ, কিন্তু পথ এখনো শেষ হয়নি। তদন্ত, আদালত, সব বাকি। তবে অন্তত আজ আমরা এক ধাপ এগিয়েছি গি। সন্ধ্যায় আমরা করিম চাচাকে খবর দিলাম। ফোনের ওপাশে তার গলা কেঁপে যাচ্ছিল। কি বলছ? জাহাঙ্গীর সত্যি স্বীকার করেছে? আল্লাহু আকবর। ৩ দশক পরও যদি ন্যায় মেলে, তবে আমার মৃত্যু বৃথা হবে না গি। আমাদের চোখ ভিজে গেল। কিন্তু মনে মনে জানতাম, এ লড়াই এখনই শেষ নয়। সত্যকে আদালতে প্রতিষ্ঠা করতে হবে। কয়েক সপ্তাহের মধ্যেই জাহাঙ্গীরের স্বীকারোক্তি নিয়ে পুরো গ্রামে ঝড় বয়ে গেল। বাজারে, চায়ের দোকানে, মসজিদের বারান্দায় সবার মুখে শুধু একটাই আলোচনা। কেউ বলল, আল্লাহর শকর, করিম সাহেব নির্দোষ প্রমাণিত হল। আবার কেউ সন্দেহ করল, কে জানে, হয়তো পরিবার চাপ দিয়েছে। এত বছর পরে হঠাৎ স্বীকারোক্তি। ব্যাপারটা পরিষ্কার নয় গি। এইসব কথাবার্তা শুনে আমাদের বুকটা হাহাকার করে উঠত। কিন্তু আমি নিজেকে বারবার বুঝিয়েছি, মানুষের মুখ বন্ধ করা যায় না, তবে সত্যকে প্রতিষ্ঠা করা যায়। অবশেষে জেলা আদালত মামলাটি পুনরায় খোলার নির্দেশ দিল। খবর আসতেই করিম চাচার চোখে জল এসে গেল। বছরের পর বছর কষ্ট সহ্য করলাম। যদি আজ আদালত সত্যিটা মেনে নেয়, তাহলে আমি শান্তিতে মরতে পারব। আমরা সবাই তাকে জড়িয়ে ধরলাম। আদালতের দিন সকাল থেকেই শহরে ভিড় জমল। আমাদের পরিবারকে দেখে মানুষ আঙুল তুলছিল। সাংবাদিকেরা ক্যামেরা নিয়ে ছুটে এল। ভেতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে উঠল। বিচারক গুরুগম্ভীর কণ্ঠে বললেন, এই মামলা ৩০ বছর পুরনো। আজ আমরা নতুন সাক্ষ্য প্রমাণ শুনব গি। প্রথমে জাহাঙ্গীরকে আনা হল। কাপা কাপা গলায় সে আবারও স্বীকার করল, হ্যাঁ, আমি মাতাল ছিলাম। সাবিহাকে ধাক্কা দিয়েছিলাম। করিম নির্দোষ কি? তারপর বৃদ্ধ প্রতিবেশী হাকিম আলী সাক্ষ্য দিলেন। সেই রাতে আমি ঘটনাস্থলে ছিলাম। দেখেছি জাহাঙ্গীর তর্কে জড়িয়ে সাবিহাকে ঠেলেছিল। কিন্তু ভিড় সব দোষ করিমের ঘাড়ে চাপায় গি। কোর্টরুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আমি নুসরাতকে বুকে জড়িয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ টের পেলাম বাচ্চাটা চুপচাপ দাদুর দিকে তাকিয়ে আছে। কোনো কান্না নেই, কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত শান্ত দৃষ্টি। মাহমুদ আমার কানে ফিসফিস করে বলল, দেখছ, নুসরাত আজকেও কাঁদছে না। মনে হয় সত্যি ধীরে ধীরে মুক্তি দিচ্ছে গি। আমার চোখ ভিজে গেল। মনে হল এত বছরের অন্ধকারের পর অবশেষে আলোর এক ঝলক দেখা যাচ্ছে। আদালতের ভেতর নিস্তব্ধতা নেমে এলো যখন বিচারক শেষ যুক্তিগুলো শোনার পর ফাইল বন্ধ করলেন। সবার দৃষ্টি তার দিকে। তিনি ধীর কণ্ঠে বললেন, প্রমাণ স্পষ্ট। জাহাঙ্গীর মিয়া লিখিত ও মৌখিকভাবে অপরাধ স্বীকার করেছে। সাক্ষীদের বয়ানও একই দিকে ইঙ্গিত করছে। অতএব আব্দুল করিম যে নির্দোষ, এ নিয়ে আর সন্দেহের অবকাশ নেই গি। সেই মুহূর্তে পুরো কোর্টরুমে যেন বজ্রপাত হল। করিম চাচা হঠাৎ কেঁদে ফেললেন।
3 দশকের দুঃখ যেন অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে। তিনি হাত তুলে বললেন, আল্লাহ মহান। অবশেষে আমার মাথার কলঙ্ক মুছে গেল। বাইরে জনতার ভিড়। সাংবাদিকেরা মাইক্রোফোন এগিয়ে দিল। কেউ কেউ খুশি হয়ে হাততালি দিল, আবার কেউ ঠোঁট বাঁকিয়ে বলল, এত বছর পরে এই বিচার কি আর কোনো মানে রাখে? আমি গভীর শ্বাস নিয়ে ভাবলাম, মানুষের সন্দেহ কখনো শেষ হবে না। কিন্তু অন্তত ন্যায়বিচারের দরজা আজ খুলেছে। সেই রাতে আমরা সবাই গ্রামে ফিরলাম। বাড়ির আঙিনায় মানুষ ভিড় করেছিল। কেউ এসে করিম চাচার হাত ধরে বলল, ভাই, আমরা ভুল বুঝেছিলাম, ক্ষমা করবেন কি? কেউ আবার দূরে দাঁড়িয়ে ফিসফিস করল, কে জানে, হয়তো সব সাজানো। কিন্তু করিম চাচা মাথা উঁচু করে দাঁড়ালেন। এত বছর পরে তার চোখে প্রথমবারের মতো শান্তির ঝিলিক দেখা গেল। আমি নুসরাতকে কোলে নিয়ে দাদুর সামনে দাঁড়ালাম। অবাক হয়ে দেখলাম, সে আর কাঁদছে না, বরং ছোট্ট হাত বাড়িয়ে দাদুর গালে ছুঁয়ে দিল। করিম চাচার শরীর কেঁপে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আমাকে গ্রহণ করল আল্লাহ। এটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি আর মাহমুদ চোখে জল নিয়ে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল অন্ধকারের পর্দা সরে গেছে। কিন্তু ভেতরে ভেতরে জানতাম, এ লড়াই এখনও শেষ হয়নি। সমাজের চোখ, মানুষের কথা, এসবের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তবে অন্তত আজ আমরা এক ধাপ এগিয়ে গেছি। কোর্টের রায় ঘোষণার কয়েকদিন পর গ্রাম জুড়ে নানা প্রতিক্রিয়া শুরু হল। কারো মুখে দোয়া, কারো মুখে সন্দেহ। হাটে বাজারে কেউ বলল, আল্লাহর শকর, করিম সাহেবের নাম পরিষ্কার হল। আবার অন্যরা ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করল। 30 বছর চুপ করে থাকার পর হঠাৎ স্বীকারোক্তি। ব্যাপারটা পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। এইসব কথা আমাদের কানে আসত, বুকের ভেতর আগুন জ্বলে উঠত। কিন্তু করিম চাচা শান্ত গলায় বললেন, মানুষ যা খুশি বলুক, আমি জানি সত্যি আজ প্রকাশিত হয়েছে। আমার অন্তরে আর কোনো ভার নেই। সেই রাতে বাড়িতে এক অদ্ভুত শান্তি নেমে এল। আমরা সবাই একসাথে খাবার খেলাম। নুসরাত দাদুর কোলের উপর বসেছিল। প্রথমবার কোনো কান্না নেই, শুধু হাসি। করিম চাচা ছোট্ট আঙুল ধরে রেখে বললেন, এটাই আমার প্রকৃত পুরস্কার। 30 বছরের পর আজ নাতনির ভালোবাসা ফিরে পেয়েছি। আমাদের চোখ ভিজে উঠল। কিন্তু বাস্তব যুদ্ধ তখনও বাকি। আইনগতভাবে করিম চাচাকে নির্দোষ ঘোষণা করা হলেও সমাজের চোখে পুরোপুরি সাদা হতে সময় লাগবে। মাহমুদ দৃঢ় গলায় বলল, আমরা থামব না। জেলা প্রশাসনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাবার নামে থাকা পুরনো রেকর্ড মুছে দিতে হবে। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, যতদিন না পর্যন্ত সরকারি নথিপত্রে বাবার নাম থেকে অভিযুক্ত শব্দটা মুছে যাচ্ছে, ততদিন এই লড়াই চলবে। পরের দিন আমরা একসাথে ঢাকায় আইনজীবীর অফিসে গেলাম। ফাইলের পর ফাইল টেনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এটা সহজ হবে না। কিন্তু তোমাদের হাতে শক্তিশালী প্রমাণ আছে, লিখিত স্বীকারোক্তি, সাক্ষী আর আদালতের রায়। ধৈর্য ধরো। আমরা জানতাম পথ দীর্ঘ। কিন্তু অন্তত এবার লড়াই সত্যের পাশে। ঢাকায় মামলা পুনরায় খোলার প্রক্রিয়া শুরু হল। আইনজীবীরা ফাইলের পর ফাইল জমা দিচ্ছেন। প্রতিটি নথির পাতায় যেন করিম চাচার জীবনের 30 বছরের কষ্ট লেখা আছে। একদিন দুপুরে আমরা সবাই মিলে আইনজীবীর চেম্বারে বসে আছি। তিনি কাগজের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, তোমাদের শক্ত অবস্থান আছে। তবে মনে রেখো, সমাজের সন্দেহ মুছতে সময় লাগবে। প্রমাণ আদালতে জিতিয়ে দিতে পারে, কিন্তু মানুষের মনে দাগ মুছতে অনেক বছর লাগে। করিম চাচা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমার নাম যদি আল্লাহর কাছে পরিষ্কার হয়, সেটাই আমার জন্য যথেষ্ট। আমরা চোখ ভিজিয়ে চুপচাপ বসে রইলাম। গ্রামে ফেরার পথে নুসরাত দাদুর কোলে ঘুমিয়ে পড়ল। আমি অবাক হয়ে তাকালাম, যে শিশু একসময় দাদুর ছায়া দেখলেই কেঁদে উঠত, সে আজ শান্তিতে ঘুমাচ্ছে। মাহমুদ ফিসফিস করে বলল, দেখেছ, এটাই আল্লাহর ইশারা। সত্যি প্রকাশ পেলে ভয় দূর হয়ে যায়। আমি মাথা নাড়লাম, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু বাইরের জগৎ তখনও শান্ত নয়। প্রতিবেশীরা এখনও ফিসফিস করছে। কেউ এসে সহানুভূতির হাত বাড়াচ্ছে, আবার কেউ পেছনে কটূক্তি করছে। এক সন্ধ্যায় বাজারে গিয়ে শুনলাম কয়েকজন বলছে, কে জানে, হয়তো পরিবারের চাপেই জাহাঙ্গীর স্বীকার করেছে। আমার বুক কেঁপে উঠল। কিন্তু মাথা উঁচু করে হাঁটলাম। জানতাম, সত্যি একদিন সবকিছু প্রমাণ করবে।
রাতের খাবারের সময় করিম চাচা হঠাৎ বললেন, আমার একটা ইচ্ছে, আমি সাবিহার কবরে যেতে চাই। এত বছর ধরে শুধু চুপ থেকেছি, এবার তাকে সরাসরি ক্ষমা চাইব কি? তার চোখে অশ্রু ঝরছিল। আমরা সবাই নীরব হয়ে গেলাম। আমি তখন মনে মনে ভাবলাম, এই যাত্রা হয়তো কেবল একটি মামলার নয়, বরং একটি আত্মার মুক্তির যাত্রা। শীতল এক বিকেলে আমরা সবাই গ্রাম থেকে বেরিয়ে সাবিহার কবরের দিকে গেলাম। বাতাসে শোকের ছোঁয়া, গাছের পাতাও যেন নিস্তব্ধ হয়ে গেছে। করিম চাচা ধীরে ধীরে হেঁটে এগোলেন। তার শরীর দুর্বল, তবুও দৃঢ় পদক্ষেপ। কবরের সামনে এসে তিনি কাঁপতে থাকা হাঁটু মাটিতে ভাঁজ করে বসে পড়লেন। সাবিহা, এত বছর আমি নীরব ছিলাম। আমি অপরাধী নই, কিন্তু আমার নীরবতা তোমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে। আজ আদালত আমার নাম পরিষ্কার করেছে, কিন্তু তোমার আত্মার কাছে আমি ক্ষমা চাই, চোখ ভিজিয়ে বললেন তিনি। আমরা সবাই নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। কবরের উপর বাতাস বয়ে গেল, মনে হল যেন কোনো অদৃশ্য সাদা মিল। নুসরাত তখন দাদুর হাত ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে খিলখিল করে হেসে উঠল, তার ছোট্ট আঙুল দিয়ে কবরের উপর ফুলের দিকে ইশারা করল। করিম চাচা কেঁদে উঠলেন। দেখো, নুসরাতও আমাকে ক্ষমা করল। হয়তো সাবিহাও করেছে গি। আমার বুক ভরে গেল অশ্রুতে। গ্রামে ফেরার পথে এক অদ্ভুত হালকা অনুভূতি আমাদের ঘিরে ধরল। যেন বোঝা নেমে গেছে। কিন্তু জানতাম, যাত্রা এখানেই শেষ নয়। সমাজ এখনও পুরোপুরি বিশ্বাস করেনি। আগামী দিনগুলোতে আমাদের আবারও প্রমাণ করতে হবে। মাহমুদ স্টিয়ারিং ধরে দৃঢ় কণ্ঠে বলল, যতই বাধা আসুক, আমি বাবাকে মাথা উঁচু করে বাঁচতে দেখব। এই লড়াই এখন আমাদের সবার গি। আমি জানতাম, এই পরিবার আর কখনো ভেঙে পড়বে না। সেদিন রাতের আকাশে পূর্ণিমার আলো পড়েছিল। করিম চাচা উঠানে দাঁড়িয়ে তাকিয়েছিলেন। ঠোঁটে ক্ষীণ হাসি। তিনি ধীরে ধীরে বললেন, ৩০ বছরের অন্ধকার শেষে অবশেষে আলো দেখলাম গে। আমরা সবাই জানতাম, এটা ছিল নতুন জীবনের সূচনা। আদালতের রায় এবং সাবিহার কবরে ক্ষমা প্রার্থনার পরেও আমাদের পরিবারের সামনে নতুন চ্যালেঞ্জ এল। গ্রামজুড়ে গুজব থামেনি। কেউ করিম চাচাকে অভিনন্দন জানাচ্ছে, আবার কেউ পেছনে ফিসফিস করছে। কে জানে সত্যি কি না, হয়তো নাটক। প্রতিবার এসব কথা শুনে আমার বুক কেঁপে উঠত। কিন্তু করিম চাচা শান্ত স্বরে বলতেন, মানুষের জীব থামানো যায় না। আমি শুধু আল্লাহর কাছে জবাবদিহি করব। একদিন দুপুরে জেলা প্রশাসন থেকে খবর এল, ঢাকায় একটি খোলা আদালত বসবে, যেখানে আনুষ্ঠানিকভাবে করিম চাচার নাম থেকে অভিযুক্ত ট্যাগ মুছে দেওয়া হবে। এই সংবাদ শোনার পর আমাদের চোখে অশ্রু চলে এল। ৩০ বছরের লড়াই এবার শেষ পর্যায়ে পৌঁছেছে। সেদিন আদালতের ঘরে ভিড় জমেছিল। সংবাদমাধ্যম, গ্রামবাসী, আত্মীয়-স্বজন সবাই উপস্থিত। চেয়ারম্যান গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, প্রমাণ এবং সাক্ষ্য অনুযায়ী করিম উদ্দিন আর কোনো অপরাধে জড়িত নন। তার নাম সরকারি নথি থেকে মুক্ত। ঘরে হট্টগোল শুরু হয়ে গেল। কেউ হাততালি দিল, কেউ ফিসফিস করে রইল। করিম চাচার চোখে জল ভরে উঠল। তিনি কাঁপতে থাকা ঠোঁটে শুধু বললেন, আলহামদুলিল্লাহ, আমার নাম পরিষ্কার হল গ। সেদিন সন্ধ্যায় আমরা গ্রামে ফিরলাম। প্রতিবেশীরা দলে দলে আসতে লাগল। কেউ চুপচাপ হাত ধরে অভিনন্দন দিল, কেউ চোখ ফিরিয়ে নিল। নুসরাত দাদুর কোলে বসে মিষ্টি হেসে উঠল। এবার আর কোনো কান্না নেই। আমি বুঝলাম, এই হাসিই আমাদের জয়ের আসল প্রমাণ। কিন্তু ভেতরে ভেতরে জানতাম, সমাজের সন্দেহ পুরোপুরি মুছতে সময় লাগবে। তবুও আমাদের পরিবার নতুনভাবে বাঁচা শুরু করেছে, ভয় ছাড়া, লজ্জা ছাড়া। মাহমুদ দৃঢ় কণ্ঠে বলল, বাবা, আজ থেকে আপনার জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করল। আর কোনো দিন আপনাকে মাথা নিচু করতে হবে না গি। করিম চাচা কেবল আকাশের দিকে তাকিয়ে চোখ ভিজিয়ে দিলেন।